বিশেষ করে DSE 4 একদম লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। হ্যাঁ, DSE 4 লাস্ট মিনিট সাজেশন বলতে পারো এটাকে। তোমরা একদম পরীক্ষার পারপাসে লাস্ট মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলোই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। তোমরা বলো যে পরীক্ষার আগে স্যার একটা দিন, যার জন্য তোমাদেরকে বারবার দেওয়া হয় এই প্রশ্নগুলো। দেখো, আমি এমনি তোমাদের মেইন যে সাজেশনটা দিয়েছি সেখানে 10টা দিয়েছি, 12 নম্বরের দিয়েছিলাম, 6 নম্বরের দিয়েছিলাম তোমাদের 12টা প্রশ্ন, আর 3 নম্বরের দিয়েছিলাম 15টা প্রশ্ন। এমনিতেই ভীষণ কম প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, কি বললে রূপা? কি বলছো? না স্যার, কিছু না, ভুল করে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের 12 নম্বরে দিয়েছিলাম সেগুলো আগে একটু বলছি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো সেগুলো আমি বলে দেবো। প্রথম প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সিটিজ অফ এনশিয়েন্ট নর্থ বেঙ্গল। মানে প্রাচীন উত্তরবঙ্গের যে মানে প্রধান প্রধান নগরগুলো বা শহরগুলো ছিল তার সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। এই প্রশ্নটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই প্রশ্নটা পড়লে তোমাদের বেশ কিছু তোমাদের যে এনশিয়েন্ট সিটিগুলো সেই সিটিগুলো সম্পর্কে তোমাদের পড়া হয়ে যাবে, যেখান থেকে বিভিন্ন 3 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে। যেমন পুন্ড্রবর্ধন এখানে রয়েছে, বরেন্দ্রী রয়েছে, হুম, তোমার হচ্ছে বানগার রয়েছে, ইত্যাদি বেশ কিছু তোমার প্রাচীন নগরগুলো রয়েছে, যেগুলো তোমাদের মানে এখান থেকে এটা পড়লেই পড়া মোটামুটি হয়ে যাবে, বা মানে তোমাদের মোটামুটি কভার আপ হয়ে যাবে বলতে পারো, এই প্রশ্নটা পড়লে পারে। 2 নম্বর প্রশ্ন আমি যেটা তোমাদের দিয়েছিলাম 12 নম্বরের, হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সোশিও ইকোনমিক কন্ডিশন অফ বেঙ্গল বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পালা রুল। অর্থাৎ এখানে বলছে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বিফোর দ্য এস্টাবলিশমেন্ট অফ পালা রুল, মানে পাল যুগের মানে আগে বা পাল যুগের মানে পূর্ববর্তী সময় বাংলার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এই বিষয়ে তোমাদের কোশ্চেন করতে মানে কোশ্চেন করেছে, উত্তর দিতে বলেছে। পাল যুগ থেকে দেওয়া পাল সেন যুগ থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে আশা করছি যে আসবে। 2 নম্বর প্রশ্নটা এবং 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছিলাম সেটা হলো রাইট এ নোট অন দ্য রিলিজিয়াস থট অ্যান্ড প্র্যাকটিস ডিউরিং দ্য পাল সেনা রুল ইন নর্থ বেঙ্গল। মানে উত্তরবঙ্গে পাল সেন যুগের শাসনকালে বলতে পারো কি বলছে তোমার আহ এখানে রিলিজিয়াস থট মানে ধর্মীয় চিন্তা ভাবনাগুলো মানুষের কেমন ছিল সেই নিয়ে তোমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটা আছে এবং 5 নম্বর যে প্রশ্নটা আছে, আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসবে। সেটা হলো একটা ইলিয়াস শাহী রুল আছে, একটা তোমার হচ্ছে কি বলছে সিগনিফিকেন্স অফ ইলিয়াস শাহ ডাইনেস্টি। মানে 4 নম্বর বলেছে তোমার হচ্ছে ব্রিফলি রাইট অন দ্য সিগনিফিকেন্স অফ ইলিয়াস শাহী ডাইনেস্টি। মানে ইলিয়াস শাহী বংশের যে শাসন কার্যের যে একটা গুরুত্ব বা তাৎপর্য ছিল, সেই গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা মানে করেছে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইলিয়াস শাহী রুল ইন নর্থ বেঙ্গল। মানে এখানে বলছে ইলিয়াস শাহী শাসন ব্যবস্থা সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে বলা হয়েছে এই প্রশ্নটা মানে সম্পর্কে। এবার ইলিয়াস শাহী কিন্তু যেমন গত বছর হুসেন শাহী রুল এসেছিল, এই বছর তোমাদের ইলিয়াস শাহী থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে। এটা একদম 100% কমন বলতে পারো। ইলিয়াস শাহী থেকে এই বছর একটা প্রশ্ন আসবেই। হুসেন শাহী রুল ইন বেঙ্গল গত বছর চলে এসেছিল, এই বছর ইলিয়াস শাহী রুল অর ইলিয়াস শাহী ডাইনেস্টির সিগনিফিকেন্স কিন্তু এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 6 নম্বর প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম, ডিসকাস দ্য রাইজ অফ কামতা কোচ ডাইনেস্টি আপ টু 1773। এই যে কামতা কোচ ডাইনেস্টি আমি বললাম, এই যে এই প্রশ্নটা তোমাদের হয় 6-এ, না হলে কিন্তু তোমাদের 12তে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই প্রশ্নটা। কারণ তোমাদের আসবে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের মধ্যে আমি ইলিয়াস শাহী থেকে দুটো প্রশ্ন দিয়েছি, একটা আসবে। পালসেন রুল থেকে আশা করছি দুটার মধ্যে একটা চলে আসবে। বাকি রইলো এনশিয়েন্ট তোমার হচ্ছে সিটিজ অফ এনশিয়েন্ট নর্থ বেঙ্গল, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার তুমি বাদ দেবে তো বাদ দেবে কোনটা? 7 নম্বর প্রশ্নটা তোমার কি বলেছে দেখো, ডিসকাস দ্য রিলিজিয়াস অ্যান্ড আর্কিটেকচারাল আসপেক্টস অফ দ্য বুদ্ধিস্ট মনার্চিস ডিউরিং এনশিয়েন্ট নর্থ বেঙ্গল। মানে বুদ্ধিস্ট যে মানে মনার্কি গুলো আছে সেই মনার্কি গুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। তোমরা যদি চাও এই প্রশ্নটা একটু ইগনোর করতে পারো বা হালকার উপর দিয়ে পড়তে পারো, এটা কিন্তু বাকিগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট পরের প্রশ্নটা,
বলেছে ইভ্যালুয়েট দ্য ইনভেশন অফ বখতিয়ার খলজি ইন নর্থ বেঙ্গল। এই প্রশ্নটাও তোমরা 6 এ পড়তে পারো। এই প্রশ্নটা 6 এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সপ্লেন দ্য এনশিয়েন্ট নোশন অফ নর্থ বেঙ্গল বাই ট্র্যাকিং ইটস ফিজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল হিস্ট্রি। এই প্রশ্নটাও তোমরা হালকা করে দেখতে পারো। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা দিয়েছিলাম ওই 10 নম্বর প্রশ্নটা, এটা অলরেডি 2 নম্বর প্রশ্নটার অনেকটা একই রকম, কিন্তু এটা পরবর্তী সময়কার, মানে পাল যুগের সময়কার বলছে এটা প্রশ্ন। রাইট এ নোট অন সোসিও ইকোনমিক কন্ডিশন অফ পালা রুল, মানে পাল যুগের সোসিও ইকোনমিক কন্ডিশন। আমি 2 নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল সোসিও ইকোনমিক কন্ডিশন অফ বেঙ্গল বিফোর এস্টাবলিশমেন্ট অফ দ্য পালা রুল, মানে এটা পাল যুগের, মানে তোমার হচ্ছে মানে কি বলবো, প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। কিন্তু পরের যে প্রশ্নটা আমি তোমাদের বললাম একদম শেষের প্রশ্নটা, সেটা বলছে রাইট এ নোট দ্য সোসিও ইকোনমিক কন্ডিশনস অফ দ্য পালা এম্পায়ার, মানে এটা পাল যুগের সোসিও ইকোনমিক কন্ডিশন সম্পর্কে লিখতে বলা হয়েছে এই প্রশ্নটায়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে, মোটামুটি 8টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। দুটো প্রশ্নকে তোমরা ইগনোর করতে পারো, আমি বললাম। একটা 7 নাম্বার যে প্রশ্নটা বলে দিলাম সেটা ইগনোর করতে পারো, এটা 6 এর জন্য অল্প হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো। আরেকটা প্রশ্ন ইগনোর করতে পারো, সেটা বললাম যে হচ্ছে তোমার 9 নাম্বার প্রশ্নটা একটু ইগনোর করতে পারো। বাদ বাকি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আশা করি প্রথম 6টার মধ্যেই তোমরা দুটো কমন পেয়ে যাবে। আমি যে কোশ্চেন গুলো বললাম প্রথম 6টার মধ্যেই দুটো কমন পেয়ে যাবে, বাকি অরগুলোর কথা আমি আর বলছি না। ঠিক আছে? আচ্ছা, এবার 6 নাম্বার, হ্যাঁ? 6 নাম্বারের জন্য যেই প্রশ্নগুলোর কথা আমি বলেছিলাম, দেখো 12টা প্রশ্ন এখানে দেওয়া আছে। সেই 12টা প্রশ্নের মধ্যে তোমাদের বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য তিস্তা ব্রহ্মপুত্র ভ্যালি। নেক্সট বলেছে ডিসকাস দ্য রাইজ অফ গৌড় ইন আর্লি মিডিভেল পিরিয়ড, মানে গৌড়ের উত্থান সম্পর্কে লিখতে বলেছে। দেন রিভিউ দ্য ডেভেলপমেন্ট অফ বৈষ্ণবিজম ইন নর্থ বেঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন পাহাড়পুর টেম্পল আর্কিটেকচার, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট এ শর্ট নোট অন জলপেশ টেম্পল, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। রাইট এ শর্ট নোট অন রাজা গণেশ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নাম্বার ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ শৈভিজম ইন নর্থ বেঙ্গল, অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তাহলে ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ বুদ্ধিজম ইন নর্থ বেঙ্গল, মানে আমাদের উত্তরবঙ্গে মানে বৌদ্ধ ধর্মের বিকাশটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নটা আর 2 নাম্বার প্রশ্নটা সেম, সুতরাং 9 নাম্বার প্রশ্নটা কি বলছে, ডিসকাস দ্য রাইজ অফ গৌড় অ্যাজ এ রিজিওনাল পাওয়ার। আর আগেরটা বলছে 2 নাম্বারটা ডিসকাস দ্য রাইজ অফ গৌড় ইন দ্য আর্লি মিডিভেল পিরিয়ড। দুটো কিন্তু সেম প্রশ্ন, দুটোর উত্তর কিন্তু সেম হবে। সরি, এই দুটোর প্রশ্নের উত্তর কিন্তু একেবারে সেম হবে, হ্যাঁ? আচ্ছা, পরবর্তী প্রশ্নের কথা আমি বলছি। রাইট এ শর্ট নোট অন ডালিম ফোর্ট, এটা 3 নাম্বারের জন্য চলে যেতে পারে, এটা আমাদের বড়তে না পড়লেও চলবে 6 এর জন্য। রাইট এ ব্রিফ নোট অন দ্য অরিজিন অফ পালাস, পালদের উৎপত্তি যেটা বলেছে সেটা একটা প্রশ্ন তোমাদের হতে পারে। দেন রাইট এ নোট অন দ্য আর্ট এন্ড আর্কিটেকচার ডিউরিং দ্য পালা পিরিয়ড, মানে পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লিখতে বলেছে। এখান থেকে কাট করার কিচ্ছু নেই, এখান থেকে অলরেডি তোমাদের 10টা প্রশ্ন দিলাম। গৌড়ের উপরে দুটো প্রশ্ন আছে, 12টার মধ্যে একটা প্রশ্ন কমে গেল তাহলে। আর একটা ডালিম ফোর্টটা সম্পর্কে বললাম যে তোমরা এটা 3-এ নিতে পারো, চলে যাবে। তাহলে হয়ে গেল তোমাদের মোটামুটি 10টা প্রশ্ন পড়তে হচ্ছে 6 নাম্বারের। এবার চলে আসবো আমি 3 নাম্বারের প্রশ্নগুলো। এখানে 3 নাম্বারের প্রশ্নগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অলরেডি আমাদের 12 নাম্বার যে প্রথম কোশ্চেনটা পড়েছি আমরা, সেখান থেকেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, নেক্সট বলছে হাউ এনশিয়েন্ট নর্থ বেঙ্গল ইজ ডেপিক্টেড ইন দ্য আর্লি এপিক্স অফ ইন্ডিয়া, পড়তে হবে। রাইট এ শর্ট নোট অন দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ বেঙ্গল, এটা হচ্ছে গৌড়ের সম্পর্কে অলরেডি আমাদের বড়তে হয়ে যাচ্ছে। এনশিয়েন্ট ক্যাপিটাল অফ বেঙ্গল বললে পরে এটা গৌড় সম্পর্কে আমরা লিখবো। ঠিক আছে, মানে প্রাচীন উত্তরবঙ্গের যে রাজধানী যদি বলি আমরা বেঙ্গলের, তাহলে কিন্তু সেটা গৌড় ছিল এবং গৌড় সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, রাইট এ শর্ট নোট অন মাৎস্যন্যায়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাৎস্যন্যায় সম্পর্কে ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসবেই এরকম ধরনের একটা প্রশ্ন।
দেন রাইট এ শর্ট নোট অন আদিনা মস্কো, মানে আদিনা মসজিদ সম্পর্কে ভালো করে পড়বা। চিলারাই সম্পর্কে ভালো করে পড়বা। বরেন্দ্রী অলরেডি আমরা 12 নম্বরের যে প্রথম প্রশ্নটা পড়বো সেখানেই আমরা বরেন্দ্রী সম্পর্কে পড়ে নেব। দেন বানগড়, গোসানিমারি, হেলেন লেপচা ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, এখানে রাইট এ শর্ট নোট অন গৌড় বলছে, এই প্রশ্নটা পড়তে হবে না, অনেক হয়ে গেছে গৌড় সম্পর্কে পড়া। নেক্সট বলছে কৌলিনিজম, খুব ভালো করে পড়বা কৌলিনিজম, আর কিছু পড়তে হবে না। বোঝা গেল? আর যেগুলো ৩ এর আছে সেগুলো না পড়লেও চলবে, যেগুলো বলেছিলাম। বিশেষ করে তোমার সোমপুরা বিহার বলছিলাম, সোমপুর বিহার সম্পর্কে এগুলো হালকা মানে পড়লেও চলবে, না পড়লেও চলবে। কামতা মুভমেন্ট, অলরেডি কামতা কোচ মুভমেন্ট পড়ে নিবা, ওখান থেকেই পেয়ে যাবা। তাই ময়নামতি অ্যান্ড পেট্টি তোমার হচ্ছে পাত্তিকেরা কি বলছে বিহারা, না পড়লেও চলবে, অসুবিধা নেই। তো এই কটা প্রশ্ন পড়লে মোটামুটি তোমাদের কভার আপ হয়ে যাবে। আর তোমাদের যেহেতু পুরোপুরি মানে পুরো কভার আছে ডিএসসি 3 আর কি, পেপারটা পুরো কভার আছে। তোমরা গ্রুপে যার, যার কাছে যেই নোটটা নেই, একে অপরকে সহযোগিতা করো। বৃহস্পতিবার পরীক্ষা আছে। আজকে সানডে, একটু কষ্ট করে একে অপরকে নোটস গুলো দাও। কারণ তোমরা যদি একে অপরকে নোট দিয়ে সহযোগিতা না করো, সবাই আমায় বিরক্ত করবে। সুতরাং একজন আরেকজনকে নোটস গুলো প্লিজ একটু কাইন্ডলি দিয়ে দাও। যাদের কাছে যারা আগে থেকে জয়েন করেছো প্লিজ দিয়ে দাও নোটগুলো, যার যেটা নেই, যাতে সুবিধা হয়। ঠিক আছে? কারণ সহযোগিতা একে অপরকে করা ভালো। দেখবা যে এরপরে তোমাদের এই যে একটা ব্যাপার আছে না? এবার অনেকের মধ্যে, হ্যাঁ, আমি কেন দেবো? কিসের জন্য দেবো? তাও সবাই তোমরা একই জায়গায় পড়ছো, একই জায়গায় পড়াশোনা করছো। এই সহযোগিতাটা তোমাদের একে অপরকে করতে হবে। কেননা অ্যাকচুয়ালি আমি হিমশিম খেয়ে যাচ্ছি। 2nd সেমেস্টারের এমডিসির কিছু পার্ট আছে, যেগুলো এখনো আমার নোটস কমপ্লিট হয়নি। ওদের আগামী 15 দিন বা 20 দিন পরে পড়া। কেননা ওদের 70% নোট কমপ্লিট হয়েছে, 30% কিছু, কিছু এমডিসির ক্ষেত্রে বাকি রয়ে গেছে। তো কিছু, কিছু স্টুডেন্ট তো বুঝবে না যে কেন বই পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। স্যার আপনাকে কোর্স ফি দিয়েছি, আপনাকে দিতে হবে। হুম? আজকে দেখলাম আবার একটা স্টুডেন্টস বারবার করে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে। আমি বললাম, তুমি কমেন্ট করলে আমার বয়ে গেল বাবা। বারবার কমেন্ট করছে যে একটা মেসেজ করলে 4 ঘন্টা পর রিপ্লাই। তুমি বিশ্বাস করবা না, শিলিগুড়িতে একটা মানে একটা স্টুডেন্টের গার্জিয়ান আছে। তোমার তার হাসব্যান্ড আমাদের নকশালবাড়ি, মানে তোমার ইয়েতে আর কি ডিউটি করে নকশালবাড়ি হাসপাতালে। তো তিনি একদিন আমার বাড়িতে এসেছিলেন। তো সেই লোকটাকে আমি আজকে 4 দিন হলো বলেছি যে, "আপনি একটু ওয়েট করুন। আমি ৩-৪ দিন পরে আপনাকে এটার রিপ্লাইটা দেবো এবং ৩-৪ দিন পরে আমি কাজটা কমপ্লিট করে দেবো।" সারাটা দিনে মোবাইল ভর্তি এসএমএস। তুমি কল্পনা করতে পারো, মোবাইল ভর্তি এসএমএস। যে সেই স্টুডেন্টটা মেসেজ করেছে যে, "আমরা সময় মতো মানে স্যারের রিপ্লাই পাই না।" এবার স্যার তো একজনের মেসেজ নিয়ে বসে থাকে না, যে সারাদিন ধরে স্যারের রিপ্লাই তৎক্ষণাৎ দেবে, এমনটা নয়। সে কোর্স নিয়েছে, কোর্সে তাকে সবকিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলা হয়েছে রাত্রে ৯ টার পরে ফোন করতে। ক্লাসের টাইমে ফোন করলে অটোমেটিক্যালি আমি ধরতে পারবো সারাটা দিন। মানে সকাল ৭টা থেকে শুরু হয়, ৮টা অব্দি আমার ক্লাস কন্টিনিউ থাকে এবং তারপরে আমি অনলাইনের স্টুডেন্টদেরকে সাপোর্ট করি। অনলাইনের স্টুডেন্টদেরকে মানে আমি কথা বলি। সে বলছে, "হ্যাঁ, টাকা নেওয়ার সময় ভালো ব্যবহার, এখন ভালো ব্যবহার না।" আমি বললাম, "কেন? আমি তো কোনো স্টুডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করিনি।" হ্যাঁ, সবারই একটা সময়ের একটা জায়গা আছে। আমার অফলাইনের ব্যাচকেও সময় দিতে হয়, অনলাইনের ব্যাচকেও সময় দিতে হয়। সবাই আমার স্টুডেন্ট। সেদিন গার্ডিয়ান মিটিং চলছিল। একটা স্টুডেন্টকে বলছি, "তোমরা ৯ টার পরে কল করো। এখন আমি কথা বলতে পারছি না।" তাই বলে কি এটা আমার ইগো? না, কখনোই ইগো না এটা। কারণ মানুষের সমস্যা থাকতেই পারে। এই যে আমি তোমাদের ক্লাসটা 8:30 টায় নেওয়ার কথা ছিল। আমি ডক্টর দেখিয়ে আসলাম। জাস্ট 8:30 টার ক্লাসটা আমি বললাম, "ঠিক আছে।" তনুশ্রীকে ফোন করে আমি বললাম যে, "আমি বাইরে আছি। আমি মেসেজ করতে পারছি না। কারণ মোবাইলে নেটটা শেষ হয়ে গেছে, নেট প্যাক। তো আমাকে ব্যালেন্সটা ভরতে হবে। ব্যালেন্সটা ভরা হয়নি।" যার জন্য আমি জাস্ট কল করে আমি বললাম, নেট প্যাকটা শেষ হয়ে গেছে দেখে কল করে বললাম যে, "তোমরা এক কাজ করো, যে ক্লাসটা তোমাদের ৯ টার থেকে আমি নেব।" তো তাই বলে এই যে রত্নদীপ ফোন করেছিল। রত্নদীপকে আমি কি বললাম, "রত্নদীপ, যে ৯ টার পরে কল করো।" বললাম কিনা? কি রত্নদীপ? রত্নদীপ ক্লাসে আছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তোমাকে আমি কি বললাম? তুমি ৮টা ৮:৩০ দিকে মেবি ফোন করেছিলে আমাকে। তখন আমি ডক্টরের কাছেই ছিলাম। আমি কি বললাম তোমাকে? যে এখন একটু ব্যস্ত আছি। যে তুমি ৯ টার পরে তোমার যদি কোনো অসুবিধা হয় ৯ টার পরে কল করো। তো আমি স্টুডেন্টকে তো সময় দিচ্ছি। এমন তো নয় সময় দেওয়া হচ্ছে না। প্রত্যেককে সময় দেওয়া হচ্ছে। অসুবিধা থাকতেই পারে। একটা নোট যেমন মনে করো তোমাদের অনার্সের নোট। কিছুদিন দেইনি। তারপরে আবার দিলাম। মানে তুমি চিন্তা করো কতগুলো সেমেস্টার একসাথে চলছে? একসাথে চলছে তোমাদের 2nd সেমেস্টার, 4th সেমেস্টার
তোমার হচ্ছে 6 সেমিস্টারের পরীক্ষা। অনার্স আছে, প্রোগ্রাম কোর্স আছে। আবার এখন 2nd সেমিস্টারে এতগুলো কোর্স, নোটস গুলোকে তৈরি করা, স্টুডেন্টদেরকে রিপ্লাই দেওয়া, ক্লাসরুমে আপলোড করা। এবার যদি কোনো একটা স্টুডেন্টের ধরো সকালে মেসেজ করলো, আজকে সানডের দিন সারাদিন পড়ানো থাকে, স্নান খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে সময় পাই না, আমি বলেছি যে রিপ্লাই দেওয়া হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে রিপ্লাইটা দেওয়া হবে, তাই না? তো এগুলো জিনিস তোমাদের বুঝতে হবে। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে হবে, তবে না তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। কিন্তু একটু দেরি হবে, আমি বলছি, কেননা অনেকে মেসেজ করে, এমন না যে কেউ মেসেজের রিপ্লাই পায় না, এরকম হবে না। 24 আওয়ার্স ম্যাক্সিমাম, আমাদের 24 ঘন্টার মধ্যে সেন্টার থেকে কোনো না কোনো টিচার রিপ্লাই দেবেই। ম্যাক্সিমাম 24 আওয়ার্স আমরা সেই মেসেজটাকে আটকে রাখি, 24 আওয়ার্সের উপরে যাবে না। খুব বেশি হলে যদি কারো রিপ্লাই যদি না পায়, 24 আওয়ার্সের মধ্যে পাবে। 4 ঘন্টা তো সামান্য। সে স্টুডেন্ট বলছে 4 ঘন্টা পর আমি রিপ্লাই পেয়েছি। হ্যাঁ, মানে ইউটিউবে কমেন্ট করছে, প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি করতে থাকো বাবা। সবাই জানে যে নীতিশ স্যারের ক্লাস কেমন, সে কিভাবে দেয় জিনিসগুলো সবাই জানে মোটামুটি। তো এবার তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা জিজ্ঞাসাবাদ করতে পারো আমাকে, বলো স্যার আমার কামতা কোচটা নিয়ে একটু অসুবিধা আছে। কি অসুবিধা হচ্ছে কামতা কোচ? স্যার কামতা কোচটা মাথায় ঢুকছে না। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও, আমি জাস্ট ক্লাসটা রেকর্ড করছিলাম, আমি এটা ছেড়ে দিই আগে।